স্থির চেয়ে রয়েছে রোজা। অন্তরে তার অনুভূতির পরিমাণ শূন্যের কোঠায়, নির্বিকার দৃষ্টি আপতিত অনির্বাণের ওপর, যে এই মুহূর্তে কক্ষের একদম কোণায় মাথা নত করে দাঁড়িয়েছে। বিস্তৃত কক্ষটির মাঝখানে একটি সোফায়, যার সম্পূর্ণ দখলে রয়েছে রাশিয়ান পুরুষটি, এলিয়ে রয়েছে দিমিত্রি ভলকভ। উন্মুক্ত কয়েক বোতামেই বোঝা সম্ভব বক্ষ জুড়ে তার ট্যাটু আবৃত। গ্রীবাদেশ পর্যন্ত উঠে এসেছে তা। বিশাল আকৃতির এক কঙ্কটাকীর্ণ গোলাপ। এই যেন তার জীবনের এক বাস্তব প্রতিচ্ছবি। তার রমণী এক গোলাপ, যার বৃন্তে সংযুক্ত তীক্ষ্ণ কাটা জাল, তবুও তাকে আঁকড়ে ধরবার অদম্য বাসনা অন্তর জোরে। এই বাসনার জোরেই আজ আধার জগতের মহারানী তার ব্যক্তিগত শখের নারীতে পরিণত হয়েছে। রোজার দৃষ্টি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই নয়, বরং তৃতীয় একটি দিকে সতর্ক ছাপ ফেলেছে। এক পাশে বিছানায় বসে আছে একজন যুবতী। তার শরীর জুড়ে চওড়া বেল্টের বাঁধন, উভয় হাত আবদ্ধ হ্যান্ডকাফে, বৃত্তাকার ভঙ্গিতে দাঁড়িয়ে। তার মাথার চারিপাশে পাঁচটি পিস্তল নিশানা করে রেখেছে দিমিত্রি লোকজন। রোজার সঙ্গে ভয়ার্ত দৃষ্টি বিনিময় হলো তার। তৎক্ষণাৎ জোরের সঙ্গে জানে বামে মাথা নেড়ে গোঙানি তুলল সে। রোজা একটি নিঃশ্বাস পেলে দিমিত্রির মোকাবেলা করলো, স্থির কণ্ঠে জানালো, সাবিহাকে ছেড়ে দিন। দিমিত্রি যেন তাতে বিনোদিতই হলো। সমুজ্জ্বল চেহারা তার বিস্তৃত এক হাসির আবির্ভাব ঘটল মাথা কাজ করে। সোফার হাতলে আঙুল চালিয়ে অদ্ভুত এক তরঙ্গের উৎপত্তি ঘটালো সে। অনুভূতিই মানুষের সর্বশ্রেষ্ঠ দুর্বলতা। হাঁটুর উপর পা তুলে একবার অনির্বাণ এবং পরক্ষণেই রোজার দিকেই তাকালো। রাশিয়ান পাতা খিলখিলি করে হাসির ধ্বনি তুলে পুনরায় বলল, জাল ফেলে মাছ ধরা না গেলে বড়শিই কাজে দেয়। কি বলতে চাইছেন আপনি? রোজার কণ্ঠে ঠিক আতঙ্ক নয়, বরং ক্রোধ প্রকাশ পেল। তাতে সন্তুষ্ট হলো মনে হলো দিমিত্রিকে। দুবাহু বুকের উপর ভাঁজ করে সে ব্যক্ত করলাম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ প্রেশিয়াস ইউ আর প্রিন্সেস। আপাতমস্তক রোজাকে পর্যবেক্ষণ করলো রাশিয়ানের ফ্যাকাশে দৃষ্টি। সমস্ত শরীর জুড়ে এক ঘৃণার আবেশ অনুভূত হলো রোজার। গলার স্কার্ফখানি অজান্তেই টেনে টুনে কাঁধের চারিপাশে ছড়িয়ে নিল। তাতে উষ্ঠজোড়া বাঁকিয়ে সামান্য শীষ বাজিয়ে দিমিত্রি বর্ণনা দিল, তোমাকে সরাসরি তুলে নেওয়া কঠিন ব্যাপার ছিল। কেন জানো? 1 নম্বর কারণ তোমার দৃশ্যমান বডিগার্ড, 2 নম্বর কারণ অদৃশ্যমান বডিগার্ড। অদৃশ্যমান বডিগার্ড? কিঞ্চিত বিস্মিত হলো রোজা। তার বিস্ময় পরিপূর্ণভাবে উপভোগ করে গেল দিমিত্রি। টেন্ট অ্যাসাসিন তোমার আশেপাশেই ঘুরে বেড়ায় তারা। যেখানেই যাও না কেন তুমি টেরও পাও না। ইউ মিন? রাইট, ইউ আর প্রেশিয়াস। তাই তোমার স্বামী তোমার নিরাপত্তা নিশ্চিন্তে কোনো কমতি রাখেনি। এক মুহূর্তের জন্য থমকে গেল রোজা। দিমিত্রির স্বীকারোক্তি তার নিকট সর্বটাই বর্তমানে পরিষ্কার করে দিয়েছে। হাবিবের পাশাপাশি আসমান আরও কাউকে নিযুক্ত করেছে, যার কিংবা যাদের সম্পর্কে যে সে রোজাকেও জানায়নি। নিশ্চয়ই আলফার ঘটনার পর থেকে এমন পদক্ষেপ নিয়েছে সে। রোজাকে সরাসরি অপহরণ করা দিমিত্রির জন্য কঠিন হতো, কারণ আদতেই যদি তারা ট্রেন্ড অ্যাসিন হয়ে থাকে তবে বেশ কয়েক চোট পোহাতেই হতো, আর রোজাকে আয়ত্ত নেওয়া অনিশ্চিত হতো। তাই ভিন্ন পথ অবলম্বন করেছে দিমিত্রি। সাবিহাকে অপহরণ করেছে, যার সঙ্গে আদতে এইসব কিছুর কোনো সংযোগই নেই। তাকে ব্যবহার করে অনির্বাণ আহমেদকে ব্ল্যাকমেল করা হয়েছে। যেহেতু অনির্বাণ সন্দেহের বাইরে ছিল, যার সম্পর্কে ইতিমধ্যে আসমান ব্যক্তিগত তদন্ত সেরে ফেলেছে, তাই তাকে অবিশ্বাসের প্রশ্নই ছিল না কোনো। রোজাও খুব বেশি ভাবেনি যখন অনির্বাণ তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে। হয়তো হাবিব কিংবা অন্য গার্ডরা এখনো পর্যন্ত কল্পনাও করতে পারছে না বর্তমানে রোজা কত বড় ফাঁদে পড়ে গিয়েছে। অত্যন্ত সূক্ষ্ম এবং নিখুঁত এক পরিকল্পনা। দিমিত্রির মস্তিষ্ক এতটা সক্ষম কিনা জানা নেই, তবে সম্পূর্ণ উপলব্ধি একজনের দিকেই ইঙ্গিত করছে যেন, রাফা কায়সার। চকিতে অনির্বাণের দিকে তাকালো রোজা। দৃষ্টি মিলিতেই তা সরিয়ে নিল সাংবাদিক। দিমিত্রির দিকে ফিরে রোজা পিরপির করলাম, হোটেল ইনফারের এর প্রকৃত মালিক আপনি, তাই না মিস্টার ভলকভ? দিমিত্রির চেহারা জুড়ে মুগ্ধতার বহিঃপ্রকাশ ঘটল। রোজার নয়ন থেকে একটিবারের জন্য দৃষ্টি সরাচ্ছে না, সরছে না।
তর্জনী চিবুকে ঠেকিয়ে সে বলল, ইউ আর এ পিটি লিটিল ইন্টেলিজেন্ট কিটিন, আরেন্ট ইউ? তীক্ষ্ণ ধাঁচে চেয়ে থাকলো রোজা। অনির্বাণ ইনফ্রারে হোটেল এবং এর রহস্যময় মালিক পক্ষ সম্পর্কে ঘাটাঘাটি করতে শুরু করেছে। ইতিমধ্যেই ট্যাক্স গ্যাম্বলিং নিয়েও রিপোর্ট প্রকাশ করেছে, যার দরুন ব্যবসায়ীর ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে কর্তৃপক্ষ। এক ছেলে দুই পাখি হাসিল করেছে দেমেস্ট্রি। অনির্বাণ আহমেদ এবং রোজা দুজনকে বাগে আনতে সক্ষম হয়েছে। এই পরিকল্পনা আদতেই তার নাকি রাফা কায়সারের, সেসব এখন মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় নজর ঘুরিয়ে পুনরায় সাবিহার দিকে তাকালো রোজা, যে এখনো পর্যন্ত মাথা নেড়ে চলছে, যেন বলতে চাইছে, তুমি কিছুতেই এদের ফাঁদে পা দিও না রোজা আপু। কিন্তু সে হয়তো অনুধাবনও করতে পারছে না এই দিমিত্রি উদ্দেশ্য হাসিলে তাকে হত্যা করতে কুণ্ঠাবোধ করবে না। যদি সত্যি তাই হয়, তবে রোজা নিজেকে কোনোদিন আর ক্ষমাও করতে পারবে না। উৎসর্গ নয় এটি, পরিস্থিতি বুঝে যথার্থ পদক্ষেপ গ্রহণ। রোজা যদি কোনো কিছুতে অস্বীকৃতি জানায়ও, অনির্বাণ এবং সাবিয়াকে এখানেই হত্যা করে রোজাকে তুলে নিতে পিছপা হবে না রাশিয়ান গ্যাংটি। দুহাত কপালে ঠেকালো রোজা, তার নয়ন জুড়ে উদ্ভাসিত হলো শুভ্রতার আবহ। ওই বিভীষিকার মাঝে অবর্ণীয় সুন্দর হাসে, নিগুড় কৃষ্ণগহ্বর বাড়িয়ে ধরা বলিষ্ঠ বাহু যুগল এবং তার উষ্ণ আলিঙ্গন। তাকে রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করেছে তার চাঁদ। কিন্তু বর্তমানে শত্রু এক পদক্ষেপ এগিয়ে। রোজাকে অনুভূতি দিয়ে নয়, বুদ্ধি বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আসমান নিশ্চয়ই বুঝতে সক্ষম হবে। সিদ্ধান্তে উপনীত হয়ে রোজা সকলের অগোচরে নিজের উদরে ছুঁয়ে দিল, যেন এক মায়ের সন্তানকে সর্বাবস্থায় রক্ষা করার আশ্বাস। অতঃপর মুখ তুলে সে দিমিত্রির দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চয়ই আমাকে চান। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যেতে প্রস্তুত। শুধু সাবিহা এবং অনির্বাণ আহমেদকে ছেড়ে দিন। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো দেমেত্রী। ধীর পায়ে হেঁটে এসে রোজার সম্মুখে ঝুঁকলো, একটি হাত বাড়িয়ে চিবুক স্পর্শ করলো। তার সেই স্পর্শে সম্পূর্ণ শরীর গুলিয়ে উঠলেও দুর্বলতাটুকু অভিব্যক্তিতে প্রকাশ পেতে দিল না রোজা। দ্যাট ওয়াজ দি প্ল্যান অন অ্যালং। অতর্কিতে রোজার কবজি ধরে সজোরে টানে তাকে দাঁড় করালো দেমেত্রী। নিজের লোকেদের দিকে তাকালো, ইশারায় আদেশ বিনিময় ঘটলো যেন। রোজা এক পলক তাকালো সাবিহার উদ্দেশ্যে। মেয়েটির নয়ন বেয়ে অঝোর ধারায় অশ্রুপাত ঘটেছে। মুখ ফুটে না বললেও রোজা নিশ্চিত তার পরিণতির জন্য মেয়েটি নিজেকে দোষারোপ করেছে, কিন্তু আদতে তার দোষ নেই। সে তো শুধুমাত্র এমন একজনের কাছের মানুষ এবং এমন একজনের দুর্বলতায় পরিণত হয়েছে, যাদের জীবন নাট্যমঞ্চের চাইতেও কোনো অংশে কম কিছু নয়। সাবিহা, কেঁদো না, আমাদের আবার দেখা হবে, কথা দিচ্ছি। গোগানির শব্দ এলো শুধু বিনিময়। অনির্বাণ নিজেকে নির্বাক রাখতে সক্ষম হলো না। উভয় হাত মুষ্টিবদ্ধ করে দিমিত্রির উদ্দেশ্যে শুধু একটি শব্দই উচ্চারণ করল, কাপুরুষ। তাতে কোনো পরোয়া হলো না রফা কায়সারের স্বামীর। তির্যক হেসে সে মাথা হেলে ফিটফিট করলাম, এবং তুমি সুপুরুষ, নিজের প্রেমিকাকে রক্ষা করতে অন্য কারো শখের রমণীকে বিসর্জন দিয়েছ। দি চুজ ওয়াজ ইয়োর্স। স্তব্ধ হয়ে গেল অনির্বাণ। তিরতির করে কাঁপতে থাকলো তার সর্বাঙ্গ। একটি শক্ত ঢোক নেমে গেল কণ্ঠ তালু বেয়ে পাকস্থলী অবধি। রোজার উদ্দেশ্যে অসহায় দৃষ্টি ফেলল সে, তাতে অনুশোচনা, অপরাধবোধ এবং ক্ষমা প্রার্থনা। রোজা বুঝতে কিছুই বাকি রইল না। সে অনির্বাণের উদ্দেশ্যে তাকালো, প্রশান্ত কণ্ঠে জানালো, আমার আপনার প্রতি কোনো খেদ নেই অনির্বাণ। সামান্য একটু আশার উদ্গীরণ ঘটল সাংবাদিকের নয়ন জুড়ে, কিন্তু তা মিইয়ে গেল রোজার অন্তিম বক্তব্যে। কিন্তু আমার স্বামী আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। এইটুকুই। দিমিত্রির হ্যাচকা টানে রোজা হাঁটতে আরম্ভ করতে বাধ্য হলো। দরজা খুলে তার হাত শক্তভাবে পাকড়াও করে এগুলো দিমিত্রি। একে একে তাদের সঙ্গে যুক্ত হলো বাকি লোকজন। রোজা অধর চেপে রইল, পরক্ষণে আর্তনাদ তুলে জিজ্ঞেস করল, আপনি কেন এমন করছেন? আপনার সঙ্গে তো আমাদের কোনো শত্রুতা নেই। এনিথিং ফর মাই কুইন। অশুভ কণ্ঠে উত্তরটি ভেসে এলো। উপলব্ধি করলো রোজা রাফা এবং দিমিত্রির মাঝে আদতে কোনো পার্থক্য নেই। এই পরিকল্পনা কতটা বৃহৎ তা সে আবিষ্কার করলো হোটেলের ছাদে ওঠার পরপরই। বিস্তৃত ছাদ জুড়ে হেলিপ্যাড, যাতে অবস্থান করছে একটি হেলিকপ্টার।
পার্কিং লটে গাড়ি নিকট দাঁড়িয়ে হাবিব নিজের ফোন ঘাটছে। ক্ষণে ক্ষণে হোটেলের প্রবেশ পথের দিকে নজর রাখছে, ভাবছে ভেতরে যাবে কি না, কিন্তু কিছুটা ব্যক্তিগত স্থান ও দেওয়া উচিত। যাতে রোজা তাকে এখানেই থাকতে বলেছে, তবুও কেন যেন এক অদ্ভুত অনুভূত হচ্ছে অন্তরে, একটা খচখচ উপলব্ধি। একটি জিনিস ধরতে পারছে না সে। আচ্ছা, অনির্বাণ আহমেদ তাই না? এই বান্দার সম্পর্কে ইতিমধ্যে কয়েক দফা তদন্ত সেরেছে তারা। অন্তত রেমান পরিবারের জন্য হুমকি হিসেবে নেওয়া যায় না তাকে। চিন্তার কারণ কি তাইলে? ভাবতে ভাবতে অনির্বাণের সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে ঢুকলো হাবিব। স্ক্রল করে দেখতে থাকলো সাম্প্রতিক সময়ের আপলোড করা ভিডিও রিপোর্ট। একটি পোস্ট নজরে এলো তার, যার অন্তিম লাইনে দৃষ্টি আবদ্ধ হয়ে গেল 5 তারকা কারসাজি। মূলত কয়েকটি স্বনামধন্য 5 তারকা হোটেল এবং তাদের বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড নিয়ে খোলাখুলি আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ আলোচনার প্রথম সারির প্রথম নামটি হোটেল ইনফ্রারে। সর্বাঙ্গ কম্পিত হলো হাবিবের, নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো, কিন্তু সামান্যতম ক্ষেপণেরও মতন সময় তার হাতে অবশিষ্ট নেই। দ্রুত গ্রুপে একটি মেসেজ করলো সে। সকলের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ অসম্ভব। গাড়ি ছেড়ে ছুটলো হোটেলের অভ্যন্তরে। বিন্দুমাত্র পরোয়া করল না রিসেপশনের তার এমন উদ্ধত্ত কয়েকজন কর্মচারী বাধা প্রদান করে বিপত্তি ঘটালো। নিজের আইডি দেখিয়ে দ্রুতই কাজ সম্পাদন করতে চাইলো। উঠে গেল এলিভেটরের ধরে 15 তলায় পৌঁছলো। করিডোরের দৃশ্য দেখেই থমকাতে বাধ্য হলো অনির্বাণ। এগিয়ে আসছে তার আলিঙ্গনের মাঝে রোজার বান্ধবী সাবিহা, ভীষণ দুর্বল শরীর রমণীর। তাকে ভারসাম্য রক্ষায় সাহায্য করছে অনির্বাণ। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল হাবিব। ম্যাম কোথায়? তার কণ্ঠস্বর করিডোরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হলো। মুখ তুলল তাকালো অনির্বাণ এবং সাবিহা, কিন্তু জবাব দেয়া সম্ভব হলো না। এর পূর্বেই ঘরঘর একটি শব্দে চারিপাশে প্রকম্পিত হয়ে উঠল। তড়িৎ খেলে গেল হাবিবের শরীর। এক ছুটে করিডোরের বারান্দা দিয়ে বাইরে তাকালো। একটি হেলিকপ্টার উড্ডয়ন করেছে হোটেলের রুফটপ থেকে। ভন ভন করে ঘুরছে শক্তিশালী পাখা। সজোরে বায়ুর ঝাপটা, চারিপাশে যেন ক্ষণিকের কাল বৈশাখী ঘটেছে। ড্যামেড। পুনরায় এলিভেটরের দিকে ছুটল হাবিব। 1 সেকেন্ডের জন্য পিছনে ফিরলে সাবিহা অনির্বাণের উদ্দেশ্যে জোরালো কণ্ঠে জানালো, আপনি যান, আমরা নিরাপদ আছি। পরোয়া করলো না আর হাবিব নিচে নেমে এলো। ততক্ষণে তার এমন দৌড়াতে হোটেলের লবিতে হইচই সৃষ্টি হয়েছে। সবকিছু তীব্রভাবে পাশ কাটিয়ে পার্কিং লটের গাড়িতে চেপে বসলো সে। গিয়ারে ধরলো, অন্য হাতে স্টিয়ারিং, পায়ে এক্সেলেটারে। কপারটি এখনো মাথার উপরেই ঘুরপাক খাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হাবিব। অনুসরণ করলো সেটিকে। অনুভব করলো তার পেছন পেছন আরও 2টি গাড়ি কপারটিকে অনুসরণ করছে। ক্রমশ স্পিডোমিটারের কাটার ঘূর্ণন জানান দিল। অস্বাভাবিক গতিতে এগোচ্ছে হাবিব। মুক্ত গগনে বিচরণ করা কপারটিকে এই যানবাহনপূর্ণ সড়কে ধরে অনুসরণ করা প্রায় অসম্ভব। দূরত্ব বৃদ্ধি পাচ্ছে হু হু করে, তবু হাল ছাড়ার পাত্র নয় সে। কানে এয়ারপিস গুঁজে সিগন্যাল অন করে সে বাকি অ্যাসাসিনদের আদেশ করল। কিপ টেলিং, নো ম্যাটার হোয়াট। হাবিবের বক্তব্য শেষ হতেই ঘটল ঘটনাটি। অতর্কিতে ক্ষিপ্র গতিতে কিছু একটা ছুটে এলো যেন। গাড়ি জানলার কাছে আঘাত হানলো প্রতিক্রিয়া স্বরূপ। মাথা নুইয়ে ফেললো হাবিব। ঝরঝর করে কাঁচ ভাঙার শব্দে অতঃপর হতবিহ্বল হয়ে সে আবিষ্কার করলো তার ঠিক পাশে প্যাসেঞ্জার সিটের গতিতে গেঁথে আছে বুলেট। কপার থেকে গুলি ছোড়া হচ্ছে। হিম শীতল আবেশে ছেয়ে গেল হাবিবের সর্বাঙ্গ। বনবন করে ঘোরালো স্টিয়ারিং। তাদের জন্য সড়কের বাকি যানগুলো আক্রান্ত হবে, এইটাই কি চায় শত্রুপক্ষ? যদি চায়, তাতে চেয়েও থাকে, তবে তারা সফল। মেঘুতের ফার্স্ট এড কিট থেকে ব্যান্ডেজ এবং অ্যান্টিসেপটিক বের করছে চারুলতা। অপরদিকে কাউন্টারের কাছে থাকা নিহাত আসমানের তর্জনী আঙুল সাবধানে ধরে রেখেছে। মাত্রই একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। বাসমতি পোলাও করতে চেয়েছিল আসমান। প্রয়োজনীয় উপকরণ কাটাকুটি করবার সময় অতর্কিতে ধারালো ছুরির প্রান্তে আঙুল কেটে যায় তার। তাতে বাঘেরা চিন্তাগ্রস্ত এবং বিস্মিত বটে। এর পূর্বে কোনোদিনও আসমান কিচেনজনিত কাজে দুর্ঘটনার সম্মুখীন হয়নি। অতি যত্নে তার আঙুলের ক্ষতে অ্যান্টিসেপটিক লাগিয়ে চারু বিড়বিড় করল, দেখে শুনে কাজ করতে পারিস না? মনোযোগ কোথায় থাকে তোর?
জবাব এলো না আসমানের পক্ষ থেকে। নির্বিকার চেয়ে আছে সে, সামান্যতম বেদনার অনুভূতিটুকুও নেই। আপন চিন্তায় বিলীন সে, বিনা কারণে অস্থির লাগছে তার, অন্তর কেমন ছটফট করছে। সকাল থেকেই কোনো কাজে মন বসাতে পারছে না। কোম্পানিতে গিয়েছিল কিন্তু মিটিং ক্যান্সেল করে ফিরে এসেছে। তার এই অস্থিরতার অবশ্য অন্য কেউ টের পায়নি। বাহ্যিক অবয়বে কোনো দিনও তার নির্বিকারতা ব্যতীত উদ্ধতপূর্ণ কিছু বহিঃপ্রকাশ ঘটেনি, কিন্তু অভ্যন্তরে চলমান ঘূর্ণিপাক আসমান উপেক্ষা করতে পারছে না। মানসিক সংযুক্ত রয়েছে তার রোজার সঙ্গে। তবে এই অস্থিরতা কি তার প্রেয়সীর কারণে? রোজা কি এমন অস্থির হয়ে আছে দুশ্চিন্তায় কোনো দিকে ভ্রুক্ষেপ না থাকার দরুন এই ঘটনা বাঁধিয়েছে সে? আসমানের আঙ্গুলে ব্যান্ডেজে পেঁচিয়ে কাজ সমাপ্ত করে চারুলতা জানালো, যা বিশ্রাম নে তুই, আমি করছি আজ রান্না। আসমান উত্তর করলো না, চুপচাপ হল ঘরে এলো, যেন সে এখানে থেকেও তাদের মাঝে নেই, ভিন্ন এক জগতে বিচরণ করছে এমন অনুভূতি হলো চারুলতার এবং নিহাদের। উভয় দৃষ্টির বিনিময় করলো, তারপর মাথা দুলিয়ে নিহাদ এগুলো, পেছন থেকে হাত রাখলো আসমানের কাঁধে। ভাই, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? ঠিক ওই মুহূর্তে কলিং বেলের মৃদু মন্থর মিষ্টি আওয়াজে ধ্বনিত হলো মেঘতীরে বিস্তৃত হল জুড়ে। নিহাত এগুলো দরজা খুলে দিতে ওপাশে দৃশ্য নজরে এলো সকলে, সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ল প্রত্যেকে। অপর প্রান্তে দণ্ডায়মান শাড়ি পরিহিত এক রমণী, সর্বাঙ্গ জুড়ে তার নিকষ কালো বর্ণের বস্ত্রটি জড়ানো, স্বচ্ছতার অন্তরালে অবয়বের অনেকটাই পরিলক্ষিত হচ্ছে দারুণভাবে। কেশরাজি পিঠ ভাসিয়ে কাঁধে চারিপাশে ছড়িয়ে রয়েছে। সুদর্শনার চেহারা জুড়ে চকটকে এক সাজসজ্জার আবহ। অদরে গাঢ় লাল লিপস্টিক, কণ্ঠ এবং হাতের কবজিতে প্রজ্বলিত অলংকার অবলোকন করে বুঝতে বাকি নেই যে তা হীরের তৈরি। অসহনীয় এক প্রভাব তার অস্তিত্ব জুড়ে, কারণ সে স্বয়ং রাফা কায়সার। ধীর পায়ে মেঘতীরে অভ্যন্তরে প্রবেশ করলো রাফা। পরিধানে 5 ইঞ্চি হিলজোড়ার শক্ত সোলের ঠক ঠক আওয়াজ যেন কানের অসহ্যকর ঠেকছে। চারিপাশে দৃষ্টি বুলিয়ে চলেছে রমণী। বাড়িটির প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ করছে সে, বিশ্লেষণ করছে মস্তিষ্কের মাঝে। নিরেট নিটল হয়ে চেয়ে রইল সকলে, অত্যন্ত সতর্ক প্রত্যেকের অভিব্যক্তি। কিচেনে চারুলতার হাত চেপে বসলো চাপা দিতে। দরজার সামনে নিহাত দেয়ালে সংযুক্ত ধাতব তলোয়ারের সদৃশ বস্তুটি সন্নিকটে সরল। মূলত শো পিস হলেও অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভব। যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি তাদের। এতটাই উদ্বিগ্নতা তুলেছে তাদের অন্তরে এই রাফা কায়সারের অপ্রত্যাশিত আবির্ভাব, যাকে উপেক্ষা করা অসম্ভব। একমাত্র আসমান সম্পূর্ণ নির্বিকার রয়েছে। একটি হাত ট্রাউজারের পকেটে ভরে স্থির চেয়ে আছে সে। রাফার অবয়ব থেকে এই এক মুহূর্তের জন্য সরছে না তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ। সোফা ঘুরে বারবার বরাবর সামনে এসে থমকালো রাফা। আশপাশ থেকে দৃষ্টি ফিরিয়ে চাইল আসমানের উদ্দেশ্যে। ফ্রিজরা উঁচু হলো, মুগ্ধতায় অবলোকন করলো সে আসক্তিকে আপাতমস্তক। হাফ হাতা, ঢোলা ফতুয়া এবং ট্রাউজার পরিধানে আসমানের বাহুর অর্ধাংশ উন্মুক্ত থাকায় শক্তিশালী মাংসপেশির গাঁথুনি স্পষ্ট। নজরে পড়েছে ভিনেক কলারের অন্তরালে বুকের উপরাংশে আচ্ছাদিত তীক্ষ্ণ হাড়ের মাঝে। নজর আবদ্ধ হয়ে পড়ল রাফার কলারবোন, তার প্রধান দুর্বলতা। মুখে মাস্কে আবৃত নয়, তাতে অধরের দুপাশে দগদগে সেলাইয়ের দাগ রাফার চিত্তকে যেমন কামাগ্নিতে দগ্ধ করে চলেছে, এবং ওই শুভ্রতা অস্বাভাবিক ফ্যাকাশে উজ্জ্বলের ত্বক জুড়ে রোমকূপের মাঝে মাঝে অনুভূতি খচিত, যেন সম্পূর্ণ সম্মোহিত রাফা। আসমানের ইচ্ছে হলো কোনো পর্দার অন্তরালে সে নিজেকে আচ্ছাদিত করে ফেলে, কিন্তু জোরপূর্বক আপন চিত্তের সঙ্গে মোকাবেলা করলো সে। দুর্বলতা ধ্বংস ডেকে আনে, মাথা নত করা অসম্ভব। হোয়াট আর ডিভাইন ক্রিয়েচার ইউ আর। আদা রানীর মন্তব্য ঘৃণা অনুভূত হলো অন্তরে, কিন্তু বেপরোয়া রাফা তাতে আগ্রহী নয়। হাত বাড়িয়ে এসে আসমানের বাহু স্পর্শ করলো, ত্বকের মাঝে নিজের তীক্ষ্ণ নখ সম্বলিত আঙুল বুলিয়ে আনলো। যদি আঁচড় দেয়া সম্ভব হতো তবে কতই না চমৎকার হতো বিষয়টি। বয়স যত বাড়ছে তত প্রস্ফুটিত হচ্ছ তুমি। ইউ আর অ্যাজিং লাইক আ ফাইন ওয়াইন। তৎক্ষণাৎ এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো আসমান। যে স্থানে রাফা ছুঁয়েছে
ছুঁয়ে দিয়েছে সেখানে যেন ত্বক জুড়ে এক অসহ্যকর জ্বলনি হচ্ছে। তার ইচ্ছে হলো ঘষে মেজে ওই স্পর্শে বিলীন ঘটাতে, কিন্তু বর্তমানে তার দুর্বলতার প্রদর্শনের সামিল। খিলখিল করে হাসলো রাফা, তারপর নিজের শাড়ির আঁচল ঘুরিয়ে এনে শু দুলিয়ে সুথল। এই দেখো, জীবনে প্রথমবার শাড়ি পরেছি। তোমার ভালো লাগে তাই না? কেমন লাগছে আমাকে? বিশ্রী নর্দমার কীটের মতন। জবাব প্রদানে 1 সেকেন্ডও সময় নিল না আসমান। তাতে সামান্যতম বিস্ময় প্রদর্শিত হলো না রাফার চেহারায়। প্রফুল্ল সে যেন ভৎসনা নয়, প্রশংসা লাভ করেছে আপন আসক্তির তরফ থেকে। নর্দমার কীট? খারাপ নয়, কিন্তু তোমাকে আমার কাছে কেমন লাগে জানো? হাত বাড়িয়ে আসমানের কপালে ছুঁয়ে দিতে চাইল রাফা, কিন্তু পিছিয়ে গেল অমানিসা। নিজের অস্তিত্বে এই অপবিত্রতা সহ্য করতে রাজি নয় সে। তা তো দমল না। রাফা হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে জানালো, একটি ভাস্কর্যের মতন, যে ভাস্কর্যের ভাস্কর আমি স্বয়ং। আমার হাতে একটি কাঠের কলম, যা দিয়ে এই তুলতুলে ভাস্কর্যকে আমি ইচ্ছে মতো রূপ দিতে সক্ষম। এগুলো সে ঊর্ধ্বপানে মাথা তুলে নিগুড় কৃষ্ণ গহ্বরে আপন আধার মিলিয়ে ফিসফিস কণ্ঠে বললাম, এই ভাস্কর্যের মাটি শক্ত হয়ে গিয়েছে, সামান্য একটু পানি ছিটিয়ে দিলেই পুনরায় কাদা হয়ে আসবে। সেই কাদা মাটিতে আমি আমার মর্জি ফলাবো, রাঙিয়ে তুলব নব্য অনুভবে। আসমানের অদর সামান্য কুঞ্চিত হলো। অবাধ্য এক অনুভূতির দেখা মিলল, যা খুব সম্ভবত হাসি হিসেবে ধরা সম্ভব। ঝুঁকলো অমানিসা আর রাফার নিকটে সরে গাম্ভীর্যপূর্ণ ভরে কি এক হাবিসিত কণ্ঠে জানালো, আমার অস্তিত্বের ভাস্কর? আফসোস কায়সার, যে পরাশক্তি রাজের রাজত্বে শুধুমাত্র জ্যোৎস্নার হুকুম চলে, সে রাজ্যে তুমি দাসী হওয়ার যোগ্য নও। সর্বাঙ্গ কম্পিত হলো রাফার। আসমান তার গর্ব গুড়িয়ে দিয়েছে এক লহমায়। বহু কষ্টে সে নিজেকে উদ্গীরণ করা থেকে নিবারণ করলো। তারপর সামান্য হেসে বলল, জ্যোৎস্না? তা কোথায় তোমার রাজত্বের মহারানী জ্যোৎস্না? আসমান আগ্রহ হারিয়ে উল্টো ঘুরছিল, কিন্তু রাফার এই কথায় জমে গেল। চকিতে পেছন ফিরে তাকালো। দৃষ্টি জুড়ে তার নির্বিকারতা বদলে এক প্রজ্বলন ফুটে উঠল। তড়িৎ গতিতে তার হাত পাকড়াও করলো রাফার গ্রীবাদেশ। রমণী শুধু চেয়ে থাকলো, কোনো বাধা দিল না। আসমানের বজ্র কণ্ঠ ধ্বনিত হলো, রোজা কোথায়? উত্তরে শুধু তীক্ষ্ণ হাসির উদ্গীরণ ঘটালো, অগ্নুপাত ঘটালো তা আসমানের হৃদয় অঙ্গনে। তার হাতটি উভয় হাতে শক্তভাবে চেপে ধরল রাফা, যেন চায় তাকে আরো আঘাত করুক আসমান। কোথায় বলো তো? কায়সার? কম্পিত হলো আসমানের কণ্ঠস্বর। নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। একটি শক্ত ঢোক গলাতকরণ করলো সে। অ্যাডমাস অ্যাপেল ঝেউ খেলিয়ে তা নিম্নপানে ধাবিত হলো। দৃশ্যটি অবলোকন করলো রাফা আপন মনে। জিভ দিয়ে চকটকে অধর নিজের ভিজিয়ে নিল। কুল ডাউন। আমার কিছু হয়ে গেলে তুমি তোমার জ্যোৎস্নার খোঁজ কোথা থেকে পাবে? চাঁদ? চাঁদ, যে সম্বোধনটি আসমানের অন্তকে প্রতিবার আবেগে ভাসিয়ে তোলে, আজ সেই সম্বোধনী বিষাক্ত ফলার ন্যায় বিদ্ধ হলো অন্তর্জুড়ে। রাফার নিকট থেকে নিজের হাত সরিয়ে নিল আসমান। ট্রাউজারের পকেটে ফোন প্রাইভেট করে উঠল তার। তৎক্ষণাৎ তা বের করে দৃষ্টিপাত করলো স্ক্রিনে। হাবিবের মেসেজ ভেসে উঠেছে। পিনপতন, নীরবতা। 1 2 3 4টি বাক্য রুদ্ধ সেকেন্ড। হাঁটু ভেঙে এলো আসমানে। থাপ্পাস করে বসে পড়ল মেঝেতে। রাফার সামনেই দৃষ্টি তার আবদ্ধ ফোনের স্ক্রিন জুড়ে। অভিব্যক্তি শূন্য, শুধুমাত্র দৈহিক কম্পন অনুভূতি হীনতার বিপক্ষে কাজ করেছে। কিচেন থেকে চারুলতা এবং দূর থেকে নিহাত ছুটে এলো। আসমান ভাই, হস্তক্ষেপ করো না। রাফার একটি হাত উত্তোলনে সহসাই থমকে যেতে বাধ্য হলো নিহাত এবং চারু। নিজেরাও অনুধাবন করলো না ঠিক কেন এই রমণীর আজ্ঞা পালন করলো তারা, কিন্তু পরিস্থিতি গুরুতর। চাহিদা তাদের স্থবির করে দিয়েছে। স্বয়ং অমানিসা এই রমণীর পদসম্মুখে নতজানু। কতটা প্রগাঢ় প্রভাব এই অশুভতার। সম্পূর্ণ একলা এই বাঘিনী এসেছে শত্রুর ডেরায়। আপন জীবনের প্রতি এতটা বেপরোয়া নাকি সে? নিহাত এবং চারুর প্রতিক্রিয়া সন্তুষ্ট হয়ে রাফা সামনে ফিরল।
সামনে নিশ্চল হয়ে আছে মেঝেতে, দুই হাত ঠেকিয়ে কোনো এক জগতে হারিয়ে ফেলেছে নিজেকে। হিল পরিহিতা পা তুলল রাফা, ঠেকালো আসমানের বুক বরাবর, যেন আপন দাসকে অতি অবহেলায় ছুঁয়ে দিচ্ছে। রক্ত চড়ে গেল নিহাদের মস্তিষ্কে। চারুর হাত থেকে গেল ছুরি কেড়ে নিয়ে। সে এগোচ্ছিল কিন্তু প্রেয়সী তাকে আটকে দিল। উত্তেজনার বশে সিদ্ধান্ত গ্রহণ মানে পতন। উচ্চারণ না করলেও চারুলতার নয়ন জুড়ে খচিত বাক্যটি বুঝতে নিহাদের অসুবিধা হলো না। দত দিয়ে অধর চেপে সে নিবারণ করলো নিজের অফুরন্ত ক্রোধ। আসমান নির্বিকার। রাফার উদ্ধত্ত তাকে বিচলিত করেনি যেন। শুধুমাত্র মুখ তুলে তাকালো সে। হিলের প্রান্ত কাঁধে এসে পৌঁছালো। তার একটিবার দৃষ্টি ঘুরিয়ে তাকালো শুধু অমানিসা। ইউ আর মাই টয়, অনলি মাইন, আন্ডারস্ট্যান্ড? শূন্যতা, হিমালয়ের মাঝে হিমশীতলতার চাদর, তাতে রাফা ক্রোধান্বিত হলো। সে চায় আসমান চিৎকার করুক, তাকে হুমকি দিক, আঘাত করুক, কিন্তু অত্যন্ত কিছু একটা তো করুক। কিন্তু অমানিসা নির্বিকারতা তাকে ক্রমেই সহ্য সীমার চূড়ান্তে ঠেলে দিচ্ছে। আসমানের যন্ত্রণা উপলব্ধি করার সুতীব্র বাসনা তাকে আজ প্রথমবারের মতন রেমানদের ডেরায় টেনে এনেছে। কিন্তু এই অনুভূতিহীনতা অভিশাপের মতন বর্ষিত হচ্ছে তার অস্তিত্বে। আসমান হেরে গিয়েছে, কিন্তু হেরে গিয়েও যেন জিত হাসিল করে নিয়েছে। এই উপলব্ধি প্রশান্তি দিল না রাফাকে। ঝুঁকলো সে, আসমানের চিবুকে স্পর্শ করলো অতি জোরের সঙ্গে। পালতো কুকুরের কাজ গোলামি, রাজত্ব করা নয়। যত নিজের ক্ষমতার বাইরে যাওয়ার চেষ্টা করবে, তত প্রগাঢ়ভাবে তোমাকে আঁকড়ে ধরবে তা। আরো একটু ঝুঁকলো। আপন আধারে জগতের মহারানী সে তির্যক হেসে ঘোষণা করল, আমি এমন এক চোরাবালি যার কবল থেকে তোমার কোনো মুক্তি নেই শুভ্রতা। মুক্তির আশায় যত ছটফট করবে, চোরাবালির তত গভীরে ডুবে যাবে। আসমানকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল রাফা। পরিতৃপ্তির হাসি তার চকচকে অধরে। তোমার অপেক্ষায় থাকবো শুভ্রতা। ইউ নো হোয়ার টু ফাইন্ড মি, ডোন্ট ইউ? এটুকুই উল্টো ঘুরল রাফা, ঠিক যেন টর্নেডো হয়ে আগমন ঘটেছিল তার, তেমনি তাণ্ডব চালিয়ে প্রস্থান ঘটালো দ্রুতই। শুধুমাত্র গটগটে হিলের আওয়াজ প্রতিধ্বনি হয়ে গেল দীর্ঘ সময় জুড়ে। অতঃপর আবারও নীরবতা। আসানো মেঝেতে বসে থাকলো, নড়চড় নেই তার অবয়বে। নিহাত এগুলো কোনো কিছু জিজ্ঞেস না করে আসমানের ফোনটি তুলে নিল। স্ক্রিনে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো। ভ্রুজোড়া তীব্র কুঞ্চন ধারণ করলো তার। সোফায় আলানো জ্যাকেটটি শরীরে জড়িয়ে কাউকে কোনো কিছু না বলে দ্রুত পদক্ষেপে সে বেরিয়ে গেল। নিহাত, কোথায় যাচ্ছ? জবাব এলো না চারুলতার প্রশ্নের। প্রিয়তমর আড়াল হয়েছে দৃষ্টিসীমার। একবার বাইরের পথে এবং তারপর অভ্যন্তরে আসমানের দিকে তাকালো সে। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে হৃদয়। কি করবে সে? সন্ধ্যাবেলা নৈশব্দ মেঘ তীর জুড়ে আজ নীরবতার রাজত্ব। সোফায় বসে আছে হাবিব এবং কয়েকজন। প্রত্যেকের অবস্থায় নাজেহাল। ব্যান্ডেজ শরীরে, ছোটখাটো কিছু ক্ষত দেখা যাচ্ছে হাতের কবজি, কাঁধ এবং গ্রীবা জুড়ে। প্রত্যেকেই মাথা নত করে রয়েছে। সামনে বসে আছেন বিলাল রেমান, একপাশে বুকে দু বাহু ভাঁজ করে দণ্ডায়মান চারুলতা, অপরদিকে চেহারায় অব্যক্ত অভিব্যক্তি নিয়ে দাঁড়ানো নিহাত। আসমানের অস্তিত্ব নেই কোথাও। দীর্ঘ কয়েক মুহূর্ত নীরবতায় কাটলো। তারপর হঠাৎই ধৈর্য হারিয়ে নিহাত এগুলো অতর্কিতে হাবিবের কলার চেপে ধরল, সজোরে টানে ছাকিয়ে হুঙ্কার তুলল। হাউ ডিড ইউ লেট দিস হ্যাপেন? অপরাধবোধে মাথা নত করে নিল হাবিব। বাকিদের উদ্দেশ্যে তাকানোর প্রয়োজনও হলো না। তারা সোফা ছেড়ে মেঝেতে বসে পড়লো হাত চুমুড়ে। এক একজন যুদ্ধ ফেরত ব্যর্থ সৈনিক যেন। বিলাল রেমানের কণ্ঠস্বর নিহাতকে থামতে বাধ্য করল। শান্ত হ নিহাদ, দোষারোপের সময় নয় এটি। হাবিবকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো নিহাত। কোমরে হাত রেখে দীর্ঘশ্বাস নির্গত করলো। আরও একবার কলিং বেলের আওয়াজে ভড়কে গেল সকলে, বিশেষ করে চারু এবং নিহাত। সকালে রাফা আগমনের স্মরণে এসেছে তাদের। এবার চারুলতা এগিয়ে গেল সাবধানে। দরজা খুলতে আরও এক দফা বিস্মিত হতে হলো তাকে। বিপরীতে প্রান্তে দণ্ডায়মান অনির্বাণ, আহমেদ এবং সাবিহা। তো তোমরা? ভেতর আসতে পারি? সাবিহার প্রার্থনায় পথ ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো চারুলতা। অভ্যন্তরে প্রবেশ করলো তারা। মেঘতীরের পরিস্থিতি তাদের মাঝে যেন এক প্রকার আতঙ্কই ছড়িয়ে দিল। সাবিহা বিনা কারণেই সামান্য কাঁপতে লাগলো। অনির্বাণ তার কাঁধে একটি হাত চেপে সামনে এগোলো, সিঁড়ির উদ্দেশ্যে তাকালো। নিজের কণ্ঠ স্থির রেখে বিড়বিড় করলাম, মিস্টার নীল।
এতক্ষণ যাবৎ ঘটনা বলির কারণে বাকিরা খেয়ালই করেনি কখন আসমান দোতলা সিঁড়ির উপর এসে দাঁড়িয়েছে। সকলের দৃষ্টি তার উপর আপতিত হলো। স্থির দণ্ডায়মান অমানিসা, কালো সার্জিক্যাল মাস্কে আবৃত চেহারা, নিগুড় কৃষ্ণগহ্বর শ্রিয়মান করতে ব্যর্থ প্রজ্বলিত তা অমানিসার হাতে একটি কালো বর্ণের চেজিপিয়ার, যেটি 5 আঙ্গুলের মাঝে শক্তভাবে আঁকড়ে রেখেছে সে। অনির্বাণ আরো এক পা এগুলো আসমানের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়েই বলতে গেল, রোজাকে খুঁজতে আপনি আমাকে সাহায্য। বাক্যটি সম্পূর্ণ করা সম্ভব হলো না। এক পলকের ব্যবধানে ক্ষিপ্র গতিতে আসমান সিঁড়ি ধাপ চপকে এলো, যেন বিদ্যুতের সঙ্গে দৌড়পাল্লায় নেমেছে। অনির্বাণ বুঝতেও পারল না কি হচ্ছে। তার পূর্বেই আসমানের মুষ্টিবদ্ধ হাত আসে পড়ল তার চোয়াল বরাবর। ছিটকে গেল সে মেঝেতে তৎক্ষণাৎ। মুখে রক্তের নোনতা ধাতব স্বাদ পেল। শুধুমাত্র এক তীব্র গর্জন টের পাওয়া সম্ভব হলো অসম চিত্তে। আসমান তার কলার টেনে ধরে মেঝেতে থেকে তুলল। ঘাড় জুড়ে নিজের একটি হাত জড়িয়ে সজোরে ঠুকলো পাশের থামে। I'm gonna fucking kill you. অস্ফুট স্বরে উচ্চারিত হলো অমানিসার ঘোষণাপত্র। স্তব্ধ হয়ে সেই দৃশ্যপটে চেয়ে থাকলো প্রত্যেকে। ধ্বংসযজ্ঞ, এক মহাধ্বংসযজ্ঞ আসন্ন। আসমান ভাই, নিহাত ছুটে গেল আসমানকে রোখার উদ্দেশ্যে, কিন্তু গুরুর পক্ষ থেকে এক পলক তীব্র দৃষ্টি যথেষ্ট ছিল পিছপা হতে। রুদ্র চিত্ত আসমান, যে চিত্তকে মোকাবেলার সাধ্য বর্তমানে কারণ নেই। অনির্বাণকে ডাইনিং টেবিলের উপর আশ্রয় ফেললো আসমান, ঘাড় চেপে ধরে আবদ্ধ রাখলো। বেচারা অনির্বাণের নিঃশ্বাস রুদ্ধ হয়ে পড়েছে। সম্পূর্ণ তীব্র যন্ত্রণা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ জোরে। দপদপ করছে মস্তিষ্ক, কপাল বেয়ে গড়াতে থাকা উষ্ণ রক্তের ধারা স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। ব্যক্তিত্বহীন পুরুষ। আসমানের কণ্ঠস্বরে ঝটকা দিয়ে উঠল অনির্বাণ, তবুও নিজেকে ছাড়াতে সক্ষম হলো না। তীব্র অনুশোচনায় চিৎকার করে উঠল, হ্যাঁ, আমি কাপুরুষ। আমার জায়গায় থাকলে কি করতেন আপনি? যদি আপনার স্ত্রীকে এইভাবে ঢাল হিসেবে ব্যবহার করে কেউ এমন কোনো কাজ করতে বাধ্য করত? আর যাই হোক, নিজের অস্তিত্ব রক্ষায় ভীরুতার পরিচয় দিতাম না। ঝুঁকল আসমান। অনির্বাণের কানের নিকট মৃদু কণ্ঠে জানালো, আমি লড়াই করতে জানি। এটুকুই। অনির্বাণের গ্রীবাদেশ জুড়ে জড়িয়ে গেল তার বলিষ্ঠ হাতের বাঁধন। সম্পূর্ণ বাকশক্তি লোপ পেল বান্দার। সঙ্গে শ্বাস প্রশ্বাসের ক্ষমতা ও দৃষ্টির ক্রমশ ঝাপসা হয়ে আসতেই থাকলো। সজোরে তাকে মেঝেতে ছুঁড়ে ফেললো আসমান। পা উত্তোলন করে যেই না জোরালো আঘাতই হানতে যাবে, ঠিক তক্ষুনি মাঝখানে 2 হাত তুলে এসে দাঁড়ালো সাবিহা। প্লিজ ভাইয়া। স্থবির আসমান প্রেমিকের তরে দুর্বার ঘূর্ণিপাককে থামাতে উদ্যত রমণী নয়নে অশ্রু তাকে মুহূর্তের জন্য চৈতন্য হারা করলো। ক্রোধটুকু মুষ্টির মাঝে আবদ্ধ করে ফেললো সাবিয়া। যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলাম, আমি জানি ভাইয়া, অনির্বাণ যা করেছে তার কোনো ক্ষমা হয় না। তবু এই বোনটা আপনাকে অনুরোধ করছে, ক্ষমা করুন একটিবার শুধু। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে তীব্র দৃষ্টিতে একবার সাবিহা, অতঃপর মেঝেতে কুনোই ভর দিয়ে উঠে বসা অনির্বাণের দিকে তাকালো আসমান। ছেলেটার বিধ্বস্ত অবয়ব লক্ষ্য করলো, রক্তাক্ত মুখমণ্ডল, যা তার ক্রোধের পরিণাম। সাবিহা দৃষ্টি ফিরল, মাথা ঘুরিয়ে ফেলল আসমান। বাম হাতে ধরে রাখা টেডি বিয়ার চেয়ে বুকে আগলে নিয়ে বললাম, তুমি জানো না মেয়ে, এই হৃদয়ে কেমন অনুভূতি হচ্ছে। স্তব্ধ হয়ে থাকলো সাবিহা। কান্নার দমক উঠল। জোরপূর্বক নিজেকে নিয়ন্ত্রণ করলো। নিজেকেই দায়ী মনে হচ্ছে তার। আসমান উঁচু ঘুরল, তৃপ্ত কণ্ঠে আদেশ করলাম, Get out from my sight before I kill him. এতটুকুই। ঠিক যেমন ঘূর্ণিঝড় হয়ে আসমানের পদার্পণ ঘটেছিল, তেমনি মেঘপুঞ্জের অন্তরাল থেকে সদ্য মুক্ত আকাশের প্রশান্তি তৈরি করে সে সিঁড়ি বেয়ে দোতলায় আড়াল হয়ে গেল। নিস্তব্ধতা নেমে এলো সম্পূর্ণ হল জুড়ে। নিজের অশ্রু মুছে মেঝে থেকে সাবধানে অনির্বাণকে তুলল সাবিহা। ওড়না দিয়ে ক্ষত স্থান চেপে ধরল। তৎক্ষণাৎ চারতে এগিয়ে জানালো, আমি ফার্স্ট এড কিট নিয়ে আসছি। ইটস ফাইন। হাত তুলে তাকে নিবারণ করলো অনির্বাণ। দীর্ঘ প্রশ্বাস টেনে নিজেকে ধাতস্থ করলো সে। রেমান পরিবারের মানুষগুলোর উদ্দেশ্যে তাকালো। আপনাদের কাছে কিছু বলার মতন মুখ আমার নেই, তবুও বেহায়ের মতন বলছি, যদি সম্ভব হয় কোনোদিন আমাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন।
কেউ কোনো জবাব দিল না, শুধু স্থির তাকিয়ে রইল। এতটুকুই যথেষ্ট, অধিক কোনো প্রতিক্রিয়া কিংবা সত্যিকারের ক্ষমা অনির্বাণ আশা করে না। সাবিয়ার হাতটি নিজের মুঠোয় পুড়ে সে বিড়বিড় করলাম। চলো সাবিহা। দুজন বাইরের উদ্দেশ্যেই হাঁটতে আরম্ভ করতেই এক পা অগ্রসর হলো নিহাত। তার কণ্ঠে উচ্চারিত হলো একটি প্রশ্ন। আপনি কি হোটেল ইনফ্রা এবং দিমিত্রি ভলকভ সম্পর্কিত তদন্ত বন্ধ করে দেবেন? থমকালো অনির্বাণের পদক্ষেপ, পিছন ফিরে তাকালো। ক্ষতপূর্ণ অবয়ব, দুর্বলতার অস্তিত্ব পাওয়া গেল না, শুধুমাত্র এক সুতীর্ব বিষাদ এবং অনুশোচনার অনুভূতি। মাথা হেলিয়ে সামান্য হেসে অনির্বাণ জানালো, না। নিহাদের চেহারায় অব্যক্ত এক অভিব্যক্তির বহিঃপ্রকাশ ঘটল, যা চারুলতা ব্যতীত আর কারো বোধগম্য হলো না। এগুলো নিহাত নিজের একটি হাত বাড়িয়ে ধরল। আপনার ফোনটা দিন। অনির্বাণ এবং সাবিহা একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করলো, তবে অধিক না ভেবে শখের সাংবাদিক নিজের ফোন বের করে নিহাদের হাতে তুলে দিল। মিনিট খানেক সময় নিয়ে কাজ সেরে ডিভাইসটি ফিরিয়ে দিয়ে নিহাত ফিরফির করল, এটা আমার নাম্বার। রোজাকে খুঁজতে আপনার সূত্র আমাদের কাজে লাগতে পারে। ইউ বেটার কোঅপারেট। নীল ভাইকে বলার দরকার নেই, যা হবে আমার সঙ্গে। অলরাইট? একটি ছোট্ট স্বস্তির নিঃশ্বাস নির্গত হলো অনির্বাণের বুক থেকে। মৃদু কণ্ঠে উচ্চারণ করলো, থ্যাংক ইউ। স্রোতের শব্দ, সমুদ্র তীরে উত্থালিত ঢেউয়ের কলতান আশ্রে পড়ছে বালুর চরে, আবারও ফিরে আসছে সাগরে। ধুলোয় ধূসারিত হয়ে অদূর থেকে পাখিদের কুহুতান ভেসে আসছে, তার সঙ্গে একত্রিত হয়েছে চিরচিরে বায়ুপ্রবাহের আখ্যান। এক স্বর্গীয় লীলা যেন। যতদূর দৃষ্টি যায় জনমানবের চিহ্ন নেই। তট মিলিয়েছে দিগন্তে, যেখানে রাজত্ব অস্তমিত দিবাকরের। মিচিমিচি করে দৃষ্টি মেলো রোজা, অনুভব করলো সম্পূর্ণ শরীর তার অবশ হয়ে রয়েছে। বিন্দুমাত্র শক্তি নেই যেন অঙ্গ প্রত্যঙ্গে। এক অদ্ভুত দোলাচলে কাঁপছে তা, খুবই ধীর গতিতে, কখনো বামে কখনো ডানে। দুলনিতে শরীর গুলিয়ে উঠল, মুখ চেপে ধরে কোনোয় ভর দিয়ে নিজের শরীর উত্তোলন করলো রোজা। আশেপাশে তাকালো, নিজেকে আবিষ্কার করলো একটি আবদ্ধ কক্ষে। ঠিক কক্ষ নয়, কেবিন বলা শ্রেয়, কারণ সমগ্র দেয়াল ধাতব। একটি বিছানা, টেবিল, মেঝেতে সংযুক্ত ধাতব চেয়ার ছাড়া তেমন কিছু নজরে আসছে না। এক পাশের দেয়ালে গোলাকৃতির এক জানালার মতন, যার পাশে ঝুলছে একটি লাইফ বয়া। বিস্মিত হলো রোজা, নিজের মাথা চেপে ধরলো, স্মরণে আনার চেষ্টা করলো সে কোথায় আছে, কোথায় ছিল। হোটেল ইনফ্রা রে থেকে হেলিকপ্টারে যোগে যাত্রা পর্যন্ত স্মরণে আছে, কিন্তু এরপর স্মৃতিগুলো কেমন ধোঁয়াশা। অজ্ঞান করা হয়েছিল তাকে, কিংবা কোনো ড্রাগস দেওয়া হয়েছে, কিছুতেই বোধগম্য হচ্ছে না। কিন্তু এতটুকু নিশ্চিন্তে যে এক ভিন্ন জগতের মাঝে নিয়ে এসেছে তাকে দিমিত্রি, ধরাছোঁয়ার বাইরে তেমনটা করাই যুক্তিযুক্ত। বহু কষ্টে নিজে শরীর চেনে বিছানা থেকে নামাতে রোজা লক্ষ্য করলো টেবিলের উপর নতুন কিছু পোশাক এবং খাবার রাখা আছে। রসিকতা করা হচ্ছে তার সঙ্গে। অত্যন্ত ক্রোধে খাবারের প্লেট ছুঁড়ে দিতে গিয়েও দিল না, নিবারণ করলো ক্রোধকে, কিন্তু তাতে হাত দিল না। কেবিনের দরজার দিকে এগোলো। প্রায় 99% নিশ্চিত সে তাকে এই কেবিনে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু ওই ক্ষীণ এক ভাগে সত্যি করে দিয়ে কাকতালীয় জয়ী হলো। দরজা খোলাই পাওয়া গেল। হতবিহ্বল রোজা বাইরে এলো। লম্বা একটি করিডোরে এগিয়ে গিয়েছে একটি ধাতব সিঁড়ি। ধাপগুলো পেরিয়ে উপরে উঠতেই তীব্র বায়ুর ঝটকায় তার স্কার্ফখানি উড়ে গেল। অবাধ্য অনুসরণে পাকড়াও করাও সম্ভব হলো না, তা ইতিমধ্যে বয়ে গিয়েছে দূরে। ধীরে ধীরে বাহিত হয়ে নেমেছে স্রোতের উপর। বাকরুদ্ধ রোজা বায়ুঘূর্ণির মাঝে দাঁড়িয়ে থাকলো স্তম্ভিত অস্তিত্ব হয়ে। স্রোতস্বিনী সমুদ্র, একটি বিশাল আকৃতির জাহাজ, যার মাঝে নগণ্য রোজা ডেকে দাঁড়িয়ে আছে নির্বাক হয়ে। চারিপাশে যত দূর দৃষ্টি যায় শুধুমাত্র পানির অস্তিত্ব। এ যেন জলরাজ্য, শুষ্ক ডাঙার চিহ্নটুকু নেই কোথাও। মাঝখানে ভাসমান একটি জাহাজ, কোনো নড়চড় নেই, শুধুমাত্র স্রোতের মাঝে নোঙর ফেলে দোল খাচ্ছে। হাঁটু ভেঙে এলো প্রায় রোজার, কিন্তু নিজের পতন ঠেকালো অনতিবিলম্বে। মুষ্টি পাকালো উভয় হাত, হতাশার চিৎকার বেরিয়ে আসতে চাইলো। কোথায় আছে সে? এনজয়িং ইউরসেলফ।
কণ্ঠস্বরটি কর্ণগোচর হতে সমস্ত শরীর তীব্র কাঁপুনি দিয়ে উঠল। আতঙ্কের নয়, ক্ষোভের। শটান ঘুরে দাঁড়িয়ে রেলিংয়ের কাছে একটি চেয়ারে আছড়ে অবস্থায় দেখা গেল জিমেস্ট্রিকে। একটি ফ্যানেল শার্ট পরিধানে, যার বোতামগুলো উন্মুক্ত, তাতে গোলাপের ট্যাটু প্রজ্বলিত হচ্ছে রীতিমতো। কাঁচাগুলো হিংস্র অনুভব ছড়াচ্ছে। এক হাতে ওয়াইনের গ্লাস, অতি আইসি ভঙ্গিতে তা ঘুরিয়ে চলেছে বান্দা। ঢেউয়ের তালে তালে উত্তর পাওয়া যাবে না জানা সত্ত্বেও রোজা জিজ্ঞেস করলাম, আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? হাসলো জিমেস্ট্রি। ওয়াইনের গ্লাসে লম্বা একটা চুমুক দিল, তারপর মাথা ঘুরিয়ে রোজার দিকে ফিরল। আমার সঙ্গে এমন ছুটি কাটানোর ভাগ্য কজনের হয় বলো? শুধু শুধু নাক ফুলে সময়টা নষ্ট করছো কেন? যে পোশাকটি দিয়েছি পছন্দ হয়নি? রাফার খুব বড় ভক্ত আপনি, তাই না? বুকে দুবাহু ভাঁজ করে রেখে রোজা দিমিত্রির দৃষ্টিতে তীব্র দৃষ্টিপাত করল। তাতে ক্ষণিকের জন্য রাশিয়ান বান্দার চেহারা থেকে উৎফুল্ল দূরীভূত হলো। সহসায় চেয়ার ছাড়লো সে, ধীর পায়ে এগুলো রোজার দিকে। পিছপা হলো না জ্যোৎস্না, নিজের দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটাতে অনিচ্ছুক। নিকটে থেকে দিমিত্রি শুক্র তর্জনী এবং বৃদ্ধার মাঝে রোজার চিবুক ছুঁয়ে নিজের মুখপানে তুলে বিড়বিড় করলাম, রাফা যা করতে বলেছিল তা করলে তুমি এই অবধি সুস্থ সবল পায়ে হাঁটার মতো অবস্থায় থাকতে না, প্রিন্সেস। প্রচন্ড ঘৃণা হলো অন্তর, এতটাই যে চেহারা কুঁচকে গেল। গা গোলানোর তো রোজা উপেক্ষা করলো। এতটা শক্তি প্রয়োজন হলো তাতে যে শরীর নুয়ে এলো, তার নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল। তার অবস্থা পর্যবেক্ষণ করে হাসলো জিমেস্ট্রি, হাঁটুতে হাঁস রেখে ঝুঁকে আবিষ্কৃত কণ্ঠে সুথল, ওয়াও, আরেন্ট ইউ এ প্রিটি লিটিল মাদার অ্যাঞ্জেল? নিজের উদর চেপে ধরল রোজা। প্রথমবারের মতন আতঙ্ক অনুভব করল। শির দ্বারা বেয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল তার। দিমিত্রি জানে, তবে কি রাফাও? রোজার বাহু টেনে তাকে সোজা করে দাঁড় করালো দিমিত্রি। বরাবর নয়ন পানে তাকিয়ে তির্যক হেসে জানালো, চিন্তা করো না, আমি শিকারকে ধীরে ধীরে উপভোগের মাধ্যমে গ্রাস করতে পছন্দ করি। তাড়াহুড়োর কাজ শয়তানের। আমাদের হাতে প্রচুর সময় আছে। দাঁতের দাঁত চেপে রোজা মুষ্টিবদ্ধ হাত পাকিয়ে অতর্কিত দিমিত্রির মুখ বরাবর ঘুষি হাঁকিয়েই বসলো। অস্বাভাবিক ধরনের জোর পড়লো তাতে। বলিষ্ঠ দেহী পুরুষটি কয়েক কদম পিছিয়ে গিয়ে নিচের নাক চেপেই ধরতে বাধ্য হলো। আশেপাশে দাঁড়ানো সশস্ত্র লোকগুলো এগোতে গেলে হাত তুলে তাদের থামিয়ে দিল দিমিত্রি। ক্রোধ নয়, বরং এক কৌতূহল প্রস্ফুটিত হলো তার চেহারায়। চিবুক ঘষে নিয়ে তাকালো রোজার দিকে, দৃষ্টি জুড়ে মুগ্ধতা। প্রচুর সময়ে আপনার স্বপ্নে অমানিসা আপনাকে অচিরেই গ্রাস করবে। রোজার তৃপ্ত কণ্ঠস্বর দিমিত্রি মনোযোগ আবদ্ধ রাখলো দারুণভাবে। আত্মবিশ্বাসের সঙ্গে এগুলো রোজা, পায়ে পায়ে চলন চড়ে তার অব্যক্ত এক শক্তির আহ্বান। পরিপূর্ণ তাতে এক অচল হিমালয়ের অস্তিত্বর ক্ষমতা। দিমিত্রি মুখোমুখি হয়ে রোজা ঘোষণা করলাম, রাফা কায়সার হয়তো আপনাকে বলেনি এই ব্যাপারটি ঠিক কতটা গুরুতর। ঘুমন্ত আগ্নেয়গিরির আশেপাশে ভূমিকম্পের পরিণতি জানেন? নিকটে সরল জ্যোৎস্না, অগ্নিশিখা খচিত তার নয়ন জুড়ে, যা অন্তরকে দোদুলমান দোলাচলে ভাসাতে পারদর্শী। ধ্বনিত হলো তার কণ্ঠ, অগ্নতপাত? সামান্য বিরতে হারিয়ে যাবেন তপ্ত লাভার স্রোতে। আপনার এই অশুভ সমুদ্র শুকিয়ে খাক হয়ে যাবে সেই উত্তাপে। এতই বিশ্বাস? শুধুমাত্র বিশ্বাস নয়, এ আমার ভবিষ্যৎবাণী। দিমিত্রির সঙ্গে পাল্লা দিয়ে তির্যক হাসলো রোজাও। সিদ্ধার টান টান করে দাঁড়িয়ে পড়ল। স্বয়ং কেবি গ্রুপ যে পরাশক্তির আগ্রাসনে ধ্বংস হয়েছে, সেখানে রাফা কায়সার এবং তার পালতু কুকুরের দল কেমন সুবিধা রাখে? প্রথমবারের মতো দিমিত্রির চেহারায় প্রফুল্লতার বদলে ক্রোধ ভর করলো। এক ঝটকায় সে রোজাকে রেলিং এর নিকট ঠেলল। এই বুঝি ফেলে দিবে দেয় সাগরে, কিন্তু ফেলবে না। রেলিং এর বেষ্টনীতে আবদ্ধ করে কর্কশ ধাঁচে বলল, পালতু কুকুর রিয়েলি?
খানিকক্ষণের জন্য ভরকে গেলেও দিমিত্রির অতর্কিত ক্রোধ লক্ষ্য করে রোজা নিজেকে শক্ত করল, বিনোদিত ভাব বজায় রেখে উচ্চারণ করলা, প্লিজ বলবেন না সত্যি বিশ্বাস করেন যে আপনি রাফা কায়সারের স্বামী হতে পেরেছেন, সে আপনাকে ভালোবাসে। শি লাভস মি। হাসির পরিমাণ দ্বিগুণ হলো রোজার। অভূতপূর্ব দিমিত্রি ভলকবের দুর্বলতা সে এত সহজে খুঁজে পাবে কল্পনাও করেনি। ভাগ্য কি সহায় হবে তার। তবে একটি হাত এগিয়ে রাশিয়ানের কপালে তর্জনী ছুঁয়ে রোজা জানালো, মস্তিষ্কের মাঝে স্থায়ীভাবে বসিয়ে নিন, রাফা কায়সার একজন সাইকোপ্যাথ। ভালোবাসার যোগ্য নয় তার অন্তর। সে শুধু জানে ভোগ, ধ্বংস, যন্ত্রণা, শোষণ, আসক্তি। আপনি তার কাছে উপযোগী, তাই সে ব্যবহার করছে। যখন অপ্রয়োজনীয় হয়ে যাবেন ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বার চিন্তা করবে না। তুমি মিথ্যা বলছো। অস্বীকৃতি জানালো দিমিত্রি মাথা হেলিয়ে। রোজা তার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বললাম, তাই বুঝি? তবে কেন আপনি এখানে বলুন তো? আমাকে বন্দি করে কি হাসিল করতে চায় রাফা? শুধুই নিজের পরিবার ধ্বংসের প্রতিশোধ নাকি ভিন্ন কিছু? আরো একটু চাপ প্রয়োগ করলো রোজা। আপনার কি মনে হয় একজন রমণীর পক্ষে আদৌ সম্ভব নিজের শখের পুরুষকে অন্য কারোর সঙ্গে দেখা? দয়া করে বলবেন না এসব শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তি। আপনি সঙ্গী বর্তমান থাকা সত্ত্বেও অন্য রমণী কিংবা অন্য পুরুষের তৃপ্তি পাচ্ছেন। এটি আর যাই হোক অন্তত ভালোবাসা হতে পারে না, স্রেফ মানসিক বিকৃতি। দিমিত্রি গাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল। চেহারার অব্যক্ত অভিব্যক্তি জানান দিচ্ছে রোজার কথাগুলো তাকে ভাবাচ্ছে। দুর্বদ্ধ অন্তরকে সান্ত্বনা দিয়ে রোজা ব্যক্ত করল, শুভ্রতা, তাই না রাফার মূল লক্ষ্য? আপনার কি মনে হয় মিস্টার ভলকভ, যদি এক প্রান্তে সেই শুভ্রতা এবং অপর প্রান্তে আপনি দাঁড়িয়ে থাকতেন, তবে কাকে বেছে নেবে রাফা? আপনাকে নাকি শুভ্রতার আসক্তিকে? নৈশব্দ, কোনো জবাব নেই। তবে কি সফল হতে চলেছে রোজা, কিন্তু এত সহজ সে সফলতা ধরা দেওয়ার নয়। দিমিত্রির হাত তার কাঁধে চেপে বসলো এতটা জোরালো ভাবে যে তাদের যন্ত্রণা অনুভূত হলো। দাঁতে ধর চেপে রইল রোজা, হজম করলো অনুভূতিকে। ইউ আর এ গ্রেট ম্যানিপুলেটর। মাথা হেলিয়ে নিজের স্পর্শের জোর বাড়িয়ে দিমিত্রি যুক্ত করলাম, ব্রেন ওয়াশ করার চেয়ে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবো। ইউ আর এ ট্র্যাপ। কোথায় যাবে, কি করবে তুমি, আদার দেন সার্ভিং মি? অন্তিম বাক্যটি উচ্চারণের সময় দিমিত্রি অযথায় জিভ দিয়ে নিজের অদর ভিজিয়ে আনলো। এক কৌতুক যেন লোভাতুর অনুভূতি প্রদর্শন। রোজাকে ছেড়ে দিয়ে সে হন হন করে জাহাজের অভ্যন্তরে চলে গেল। গার্ডদের নজরে মাঝে একলা দাঁড়িয়ে থাকলো রোজা। তাকে কোনো প্রকার বাঁধনে বাঁধার প্রয়োজন বোধ করেনি কেউ, কারণ এখান থেকে পালানোর কোনো পথই তো নেই। চারিপাশে শুধুমাত্র সমুদ্র। রোজা যদি কিছু করার চেষ্টা, তবে তা হবে আত্মহতি দেয়ার সামিল। অজান্তে উদর স্পর্শ করলো সে নিজের। না, কিছুতেই না। সে আর একলা নয়, গর্ভে তার সন্তান রয়েছে। একজন মা হিসেবে সন্তানকে রক্ষা করার দায়িত্ব তার। করবে সে, যেভাবেই হোক না কেন। ইতিহাসের পুনরাবৃত্তি কিছুতেই ঘটতে দেবে না। চাঁদকে কথা দিয়েছে যে সারাটা জীবন হাত ধরে পাশাপাশি চলবে। আনমনেই গলার লকেটটা খুলে নিল রোজা। আসমানে দেওয়া স্মৃতিচিহ্ন। এতটা সময় প্রথমবারের মতন প্রচণ্ড আবেগ অনুভব করলো সে। নয়ন জমল অশ্রু। ধাতব মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল। লকেটের মাঝে অস্বচ্ছ দৃষ্টি আবদ্ধ করে আপন মনে সিক্ত কঞ্চে ফিরফির করল, আমার চাঁদ, কেমন অনুভব করছো তুমি? তোমার শূন্যতা যে আমায় বড্ড পীড়া দিচ্ছে, উপলব্ধি করতে পারছো কি? হযরত ফাতিমা কামিল মাদ্রাসা সংলগ্ন মসজিদ। বিস্তৃত 3টি গম্বুজ সম্বলিত মসজিদটির সামনে দাঁড়িয়ে আছে আসমান। স্থির নয়নে যে আছে একটি মাত্র উঁচু মিনারের দিকে। এখন নামাজের সময় নয়, এশার ওয়াক্ত পেরিয়েছে বহু আগে। চারিপাশে কার অস্তিত্ব তাই নেই বললেই চলে। শুধুমাত্র অদূরে এতিমখানার বিল্ডিং জুড়ে আলো আধারির খেলা। মাঝে মাঝে ভেসে আসা বাচ্চাদের কলকাকলি। নিদ্রার প্রস্তুতি নিচ্ছে সকলে, কিন্তু নিদ্রা নেই আসমানের নয়নে। কতদিন পেরিয়েছে, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, কোনো প্রকার হিসেব নেই। নিজের কক্ষের 4 দেয়ালের মাঝে আবদ্ধ ছিল সে সম্পূর্ণ সময়। নিদ্রা, খাওয়া, ওসব বিলাসিতা করার সুযোগ কি আদৌ রয়েছে তার?
অদ্ভুত এক পরিবর্তন ঘটেছে আসমানের মাঝে। কোনো প্রকার অনুভূতি অনুভব করছে না, শুধুমাত্র এক নিরেট শূন্যতা। কান্না আসেনি তার, জাগ্রত হয়নি চেতনা। এ যেন চিত্রলেখা এবং মেঘকে হারানোর পর জন্ম নেয়া সেই রুদ্ধ প্রলয়। অনুভূতিহীনতা যার অলংকার, গ্লানির অভিমান যার নির্বাসন, ব্যর্থতা, আবারও এক ব্যর্থতা। এইবারে ব্যর্থতা তার সকল সীমা অতিক্রম করেই গিয়েছে, বর্তমানকে ধুলোয় ধূসরিত করেছে। সবটা সঠিক করা সম্ভবপর হবে কিনা জানা নেই, যদিও হয়ও নিজেকে আর কোনোদিনও মোকাবেলা করতে পারবে কি? যে আতঙ্ক সে ভালোবাসাকে দূরে ঠেলছে তীব্রভাবে, আজ সেই ভীতি বাস্তবতার পরিণত হয়েছে। এর দায় কার? তার নাকি তার অভিশপ্ত ভাগ্যের? এই চক্র থেকে কি আদৌ কোনোদিন মুক্তি রয়েছে আসমানের? সাহেব, আপনি? পুরুষালী কণ্ঠটি শ্রবণ হতে নির্বিকার দৃষ্টিতে চেয়ে মসজিদের সিঁড়ি বে ইমামকে নেমে আসতে দেখলো আসমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সময় আপনি? কোনো জরুরি দরকার নাকি? স্যার পাঠিয়েছেন? মাথা নাড়লো আসমান, জানালো। সৃষ্টিকর্তার দরবারের প্রশান্তির খোঁজে এসেছি। নির্দিষ্ট কোনো সময় আছে কি আশ্রয় নেবার? হাসলেন ইমাম, মাথা দুলিয়ে জানালেন। অবশ্যই নয়, খোদার দুয়ার সকলের জন্য উন্মুক্ত। আপনি পবিত্র হয়ে ভেতরে প্রবেশ করুন। আশা করি শান্তি কিংবা সমাধান সবকিছুই খুঁজে পাবেন। আসমানের আর উত্তর করলো না, প্রস্তুত সে হই এসেছিল। জুতা খুলে আস্তে আস্তে ভিতরে ঢুকলো। বক্সে রাখা চুপি থেকে একটি সংগ্রহ করে মাথায় জড়ালো। পায়ে পায়ে মেঝেতে বিছিয়ে রাখা কার্পেট এসে থামালো। একেবারে ঈদগামের স্থানের সম্মুখে একটি কোরআন শরীফ রাখা। নিশ্চয় ইমাম পাঠ করেছিলেন এতক্ষণ। এখানে বর্তমানে কেউই উপস্থিত নেই আসমান ব্যতীত। মিনিট 10 আসমান শুধু দাঁড়িয়ে থেকে অতিবাহিত করল। গ্রীষ্মের ভ্যাপসা গরম প্রকৃতিকে অতিষ্ঠ করে তুলল। সৃষ্টিকর্তার এই প্রান্তে যেন শান্তির শীতলতা। শরীরে এক মোহময় আবেশে পরিপূর্ণ হয় অজান্তে। নিজের অন্তরের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হলো আসমান। তারপর অগ্রসর হলো, হাঁটু মুড়ে বসলো কার্পেটে। তাকালো অদৃশ্য কোনো এক সর্বশক্তির অনুভব লক্ষ্য করে। কাঁপতে থাকলো তার দু হাত। জোরপূর্বক মোনাজাতে আবদ্ধ করলো সে তা। ঝুঁকলো নত হয়ে, স্থির কণ্ঠে সে বলতে আরম্ভ করলো। আমার মতন পাপীর প্রার্থনার অধিকারও হয়তো নেই, তবু আজ করজোড়ে মাথা ঠেকিয়েছি। মানুষের যখন সকল পথ বন্ধ হয়ে যায়, তখন সে পরাক্রমশালী সৃষ্টিকর্তার মুখাপেক্ষী হয়। আমিও হয়তো তেমনই অধম এক মানুষ। সামান্য বিরতি, তারপর মুখ তুলে তাকালো আসমান। অজানার উদ্দেশ্যে বলল, আমার ভাগ্য এমন কেন খোদা? এসব কি আমার পাপের দুনিয়াবি ফল? বারবার ব্যর্থতার গ্লানিতে জর্জরিত হচ্ছি, সবকিছু পেয়েও হারিয়ে ফেলছি। এহেন ভয়ঙ্কর অভিশাপ আমার উপর। সত্যি কি আমি অভিশপ্ত? জগতের কোনো শক্তি কি এর বিনাশ ঘটাতে পারবে না? যোগ গিল আসমান, নুয়ে এলো তার সর্বাঙ্গ। আমি পাপী, আমার পাপের শাস্তি আমাকে দিন খোদা। আমার স্ত্রী, আমার অভূমিষ্ঠ সন্তান, ওদের কেন ভুগতে হচ্ছে বারংবার? আঘাত আসুক, ঘৃণা আসুক, যন্ত্রণা, বেদনা, কষ্ট সব আবার হোক। আপনি মহিমান্বিত রহমানুর রহিম। আমার পরিবারটাকে রেহাই দেওয়া যায় না? নিজের অভিশাপে তাদের বিলীন ঘটলে যে আমি ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আপনি তো সবই জানেন। আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমার যে তাই করতে তীব্র বাসনা হচ্ছে আল্লাহ। ক্রমে ভঙ্গুর হলো কণ্ঠস্বর, অনুভূতিহীন বালুচরে আবেগের তীব্র স্রোত আছড়ে পড়ছে। চপচপ করে অশ্রু গড়িয়ে ক্রমশ ভিজিয়ে তুলছে গার্বেজ। কাঁপুনি উঠেছে সমস্ত শরীরে। রোমকূপ জুড়ে অবাধ্য শিহরণে বিচরণ সেজদায় মাথা ঝুঁকলো আসমান। কারো সামনে মাথা নত করিনি কোনোদিনও। আপনি তো রব, আপনার এই কলঙ্কিত বান্দা আজ বড্ড অসহায়। একটুখানি পথ দেখানো যায় না তাকে? পরম ক্ষমাশীল দয়ালু আপনি, সামান্যতম রহমতের ভিখারি আজ আমি। কোন পর্যায়ে ঠেকলে এই যন্ত্রমানব গুটিয়ে যায় আল্লাহ? ভিক্ষা চাইছি আমি আপনার কাছে। হয়তো এর আগে কোনোদিনও আপনার দুয়ারে এসে দাঁড়াইনি। আসলে অনেক আগেই আমার সকল বাসনা, সকল স্বপ্ন আপনি পূরণ করতেন। তবে আজ সব কিছুর ব্যতিক্রম ঘটুক। আমিও অসহায় খোদা, স্বীকার করতে খেদ নেই। দুর্বল, নগণ্য, তুচ্ছ এক অস্তিত্ব আমি।
ব্যর্থ, চরম ব্যর্থ। আমার জ্যোৎস্নাকে রক্ষা করুন আল্লাহ, রক্ষা করুন আমার অংশকে। এইটুকুই আমার চাওয়া, আমাকে একটুখানি দয়া করবেন। কান্নার দমক উঠল, কার্পেচে আঁকড়ে বসলো আঙুল শক্তভাবে। নিঃশব্দে নিজের বিসর্জন ঘটালো মানিষা। মহিমান্বিত রবের সামনে ভঙ্গুর সে, একমাত্র তিনি আজ পারেন তাকে নতুনভাবে পথ দেখাতে। একজন পিতা, একজন স্বামীর এই হাহাকার আর্তনাদের ভাষা কি কবুল হবে, নাকি তার পাপের অন্তরালে আচ্ছাদিত হয়ে পড়বে সকল চাহিদা? গুটিসুটি দিয়ে কার্পেটে শুয়ে থাকলো আসমান দীর্ঘক্ষণ। অদ্ভুত হলেও সত্য, আজ তার নয়ন ভরে নিদ্রা এলো। এলিয়ে পড়লো সম্পূর্ণ অদ্ভুত এক প্রশান্তিদায়ক ঘুম, ভালোবাসাময় এক স্বপ্নের জগতে বিচরণ, যেখানে শুধুমাত্র সে, তার জ্যোৎস্না এবং তাদের অংশের উপস্থিতি। অতঃপর ফজরের সময় মুয়াজ্জিন তাকে জেগে তুলল। অজুখানায় মুখ হাত ধুয়ে নামাজ আদায় করে নিজের গাড়িতে উঠল আসমান। কোথায় যাবে? বাড়িতে। আবারও বন্দি করবে নিজেকে কারাগারের মাঝে? এমন দোলাচলের মাঝেই তার পকেটে ফোন ভাইব্রেট করে উঠল। নিহাদের নামটি স্ক্রিনে দেখে রিসিভ করলো আসমান। নিজে থেকে কিছুই বলল না। আসাদুদ্দিন এসেছেন, তাড়াতাড়ি বাড়িতে এসো। এতটুকুই। আসমানের স্টিয়ারিং এ হাত চাপলো। বাম কবজিতে ব্রেসলেট খানি জলজল করে উঠতে হৃদয় জুড়ে অসহনীয় তরঙ্গই খেলে গেল তার। অপেক্ষা করলো সেই অনুভূতি। মেঘ জুড়ে পৌঁছলো দ্রুত। হল ঘরে প্রবেশ করতে বেলাল এবং আসাদকে মুখোমুখি অবস্থায় লক্ষ্য করলো। অপরদিকে নিহাত দাঁড়িয়ে আছে সিঁড়ির রেলিং এ হেলান দিয়ে। চারুলতা উদাসী দৃষ্টিতে ডাইনিং টেবিলে থেকে বাইরের দিকে চেয়ে আছে। আসমান আসতেই আসাদ নয়ন তুলে তাকালেন। রোজাকে যেদিন দিমিত্রি তুলে নিয়ে গিয়েছে সেদিন থেকে খোঁজ অভিযান আরম্ভ হয়েছে। এতে মূলত ভূমিকা পালন করেছে বিলাল এবং আসাদ। সম্পূর্ণ শহর জুড়ে সূত্রের অভিযানে এখন পর্যন্ত কত কোটি টাকা ঢালা হয়েছে তার সম্পর্কে হিসাব আসমানের নিকট নেই। তবে এতটুকু সে নিশ্চিত, বিলাল নিজের ক্ষমতা এবং বিত্ত ব্যবহারে বিন্দুমাত্র পিছপা হননি। আসাদ উদ্দিন একজন তথ্য সরবরাহকারী দলের নেতা, মূলত আন্ডারওয়ার্ল্ডের জগতে যার বিচরণ, সেই হিসেবেই তার সূত্র এবং সৈনিকের অভাব নেই মোচেও। সবকিছু ব্যবহারে আদৌ কিছু জানা গিয়েছে কিনা তা সম্পর্কে আসমান এখনো পর্যন্ত ধারণা করতে পারছে না। আসাদ সোফা থেকে উঠে দাঁড়ালেন। শান্ত তার দৃষ্টি। মুখোমুখি হলেন তিনি অমানিসার। কপ্টারটি 40 ফিট উচ্চতায় ঘোরাঘুরি করছিল মাটি থেকে। পার্শ্ববর্তী বিল্ডিংয়ে সিসিটিভি থেকে হালকা পাতলা ধারণা নিয়ে হিসাব সম্ভব হয়েছে। আশেপাশেই ল্যান্ড করেছে এই জায়গার। সেখানে স্থাপনাসমূহ থেকে পাওয়া ফুটেজ এবং রেকর্ডিং বিশ্লেষণ করা হয়েছে। সব মিলিয়ে আমি নিশ্চিতভাবে সার্বিক এক ধারণা করতে পারছি। নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো আসমানের ক্ষণিকের জন্য। ঢোক গিল শক্তভাবে। আসাদ বেশিক্ষণ চিন্তায় রাখলেন না তাকে। ফর্মাল প্যান্টে 2 হাত ভরে জানালেন, গেট রেডি চট্টগ্রাম। স্তম্ভিত হয়ে থাকলো আসমান। টেবিলের পাশে বসা চারুলতা এবং শিরিন নিকট থাকা নিহাত। একমাত্র বিলাল শান্ত, অর্থাৎ তিনি আগেই জানতে পেরেছেন নিজের ভঙ্গি ত্যাগ করে নিহাত এগুলো ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, ভলকপ রোজাকে চট্টগ্রামে নিয়ে গিয়েছে? বিশ্লেষণ তাই বলছে। আমাদের সেখানে পৌঁছে একদম সঠিক স্থানটি খুঁজে বের করতে হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না। সিরিয়াসলি? নিজের চুলে হাত চালালো নিহাত। তারপর হঠাৎ করে খিলখিল ধ্বনিতে তুলে হাসতে আরম্ভ করলো। তার এমন উদ্ভট আচরণে বাকিরা বিহব্বল না হয়ে পারল না। তীব্র এক আগ্রাসনে ফুটে উঠল নিহাদের চেহারা জুড়ে, যার বিধ্বংসী অনুভব একমাত্র আসমান উপলব্ধি করতে সক্ষম হলো। They did a dirty mistake. প্রতিধ্বনি হলো নিহাদের অভাবনীয় গম্ভীর কণ্ঠস্বর, যেন বিস্ফোরিত বারুদধ্বনি। চিটাগাং ইজ মাই টেরিটরি। দৃষ্টি ফেরানো সম্ভব হলো না নিহাদের পরিবর্ধমান অমিত শক্তিধর অস্তিত্ব থেকে।